ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আচ্ছা, আজকে যে বিষয়টা হলো সেটা হলো আমার পক্ষে আশরাফ আর আমাদের সৈয়দ মামুন তারা নোটিশ দিচ্ছেন সরকারকে। এর মধ্যে ক্যাবিনেট সেক্রেটারি আছেন, আমার পক্ষে দিচ্ছেন। ক্যাবিনেট সেক্রেটারি আছেন, হোম অ্যাফেয়ার্স সেক্রেটারি আছেন, ফরেন অ্যাফেয়ার্স, অ্যান্টি কারাপশন কমিশন, আইজিপি, কমিশনার অফ পুলিশ, ডাইরেক্টর জেনারেল ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন, স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ইমিগ্রেশন, এই সবাইকে দেওয়া হচ্ছে নোটিশ যেন প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গন্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। তো আপাতত এই নোটিশটি ওদেরকে দেওয়া হয়েছে যেন উনি দেশ ছেড়ে না যেতে পারেন। এখন আমার লয়ার্সরা আপনাকে বলবেন যে ওনারা কি কি বলেছেন নোটিশে। ধন্যবাদ। আমাদের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ সাহেব বলেছে উনি হচ্ছেন এই লিগ্যাল নোটিশ প্রেরণকারী। মেইন আমাদের দাবিটা হচ্ছে জনাব মোহাম্মদ মহসিন রশিদের, যে আইনের শাসনের প্রথম কথা ইনকোয়ারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে দীর্ঘ অপরাধের তালিকা, একটা হচ্ছে হার্ম ট্র্যাজেডি, ভ্যাকসিন না এনে, নাম্বার 2 হাইয়েস্ট করাপশন। ইভেন ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে ইউনূসের আমলে 45% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান, সেই সংবিধানের আর্টিকেল 24-23-তে আছে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আর্টিকেল 24-এর ভায়োলেশন এবং ইউনূস সাহেবের বিরুদ্ধে অভিযোগের অন্ত নাই। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মেহরবানি করে আমাদের প্যারাগ্রাফ 6-এর সিরিয়াল ধরে আমরা বলেছি ওনারা কি কি ওনার বিরুদ্ধে অভিযোগ, এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন, কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001, ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। আমি শেষ করতে চাই শেষ ব্রিফিং দিয়ে, বাংলাদেশের যত সরকার প্রধান হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খন্দকার মোস্তাক আহমেদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সবার চিফ এক্সিকিউটিভরা যে ন্যূনতম ছোটখাটো সুবিধা নিয়েছে সেইটা মাটির এইখানে পড়ে থাকবে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। এই কারণে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন, অসাধারণ কথা বলেছেন, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা।
আর আইনের শাসনের পূর্ব শর্ত হচ্ছে যে কোনো অভিযোগ উঠলে একটি নিরপেক্ষ ইনকোয়ারি করা। আমরা সেই ইনকোয়ারি চাই এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। আমরা আপনাদের মাধ্যমে জাতির কাছে জানাতে চাই, এই 7 দিনের মধ্যে ওনার উপর রেস্ট্রিকশন ইম্পোজ না করলে আমাদের কাছে ইনস্ট্রাকশন, আমাদের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই ড্রাফটটা চমৎকার করেছে। আমরা অলরেডি রেজিস্ট্রি উইথ জিপি করে দিয়েছি, কুরিয়ারও চলে গেছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার জন্য। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংকেত জারি করে তখন কি আসলে পরিস্থিতি হালকাভাবে উড়িয়ে দেওয়া যায়? বিশেষ করে যখন খোদ দেশের ভিতরে একের পর এক বোমা উদ্ধার হচ্ছে, পুলিশ জারি করছে অ্যালার্ট, আর কারাগার ভেঙে পালিয়ে যাওয়া ডজন ডজন ভয়ঙ্কর জঙ্গি এখনো ঘুরে বেড়াচ্ছে অবাধে মুক্ত বাতাসে। অথচ বাংলাদেশ সরকার সর্বোচ্চ নীতি নির্ধারকরা বলছেন ভিন্ন কথা। কেউ বলছেন জাতিসংঘের এই রিপোর্ট নাকি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার। আবার স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রিপোর্ট না পড়ে তিনি এটিকে প্রত্যাখ্যান করছেন। প্রশ্ন উঠছে, সরকার যা অস্বীকার করছে মাঠের অবস্থা কি তার উল্টো কথা বা বিপদের ইঙ্গিত দিচ্ছে না? পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে সংস্থাটির রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে উড়িয়ে দিচ্ছেন, সেই একই সংস্থা আওয়ামী লীগ আমলে বাংলাদেশে আল কায়েদা আর আইএস এর মতো আন্তর্জাতিক জঙ্গিদের উপস্থিতির কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। আবার স্বরাষ্ট্রমন্ত্রী যে সংস্থার রিপোর্টকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন, তাদের রিপোর্টের উপর ভর করে বাংলাদেশের জঙ্গি তৎপরতা নিয়ে আওয়ামী লীগ আমলেই মার্কিন সিনেটে শুনানিও হয়েছিল। এই সংস্থাটির রিপোর্ট অস্বীকার করার মাসুল দিতে হয়েছিল হলি আর্টিজানের মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হয়ে। একই সংস্থা মাত্র 2 বছর আগে বাংলাদেশে টিটিপির ভয়াবহ তৎপরতার কথা তুলে ধরে রিপোর্ট দিয়েছিল। গত এপ্রিলে বর্তমান বিএনপি সরকারই টিটিপির সদস্যদের ধরতে বিমান বাহিনীতে শুদ্ধি অভিযান চালাতে বাধ্য হয়েছিল। আবার সরকার যখন দাবি করছে জঙ্গি নেই, তখন আইজি প্রিজন বলছেন 24 জুলাই আন্দোলনের সময় জেল পলাতক অনেক জঙ্গির কোনো তথ্যই তাদের কাছে নেই। বিস্তারিত যে টিমটি এই বিস্ফোরক প্রতিবেদনটি তৈরি করেছে তারা আসলে কারা? এটি কোনো সাধারণ এনজিও বা রাজনৈতিক সংস্থা নয়, এটির নাম অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম। এটি মূলত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধীন একটি বিশেষায়িত ও স্বাধীন বিশেষজ্ঞ সংস্থা। 2004 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ প্রস্তাবের মাধ্যমে এই দলটিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। এই টিমের মূল কাজ বিশ্বজুড়ে আইএসআইএল, দায়েশ, আল কায়েদা, তালেবান এবং তাদের সহযোগী সন্ত্রাসী দলগুলোর বর্তমান অবস্থান, তাদের অর্থনৈতিক আয়ের উৎস, সশস্ত্র সক্ষমতা এবং নতুন কোনো আঞ্চলিক কৌশল তারা গ্রহণ করছে কিনা তার বিশ্লেষণ করে প্রতি 6 মাস পর পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সমন্বিত এবং স্বাধীন প্রতিবেদন পেশ করা। তারা বিশ্বজুড়ে নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ গোয়েন্দা সংস্থা, নিরাপত্তা বাহিনী এবং আঞ্চলিক নিরাপত্তা সংস্থাগুলোর পাঠানো অত্যন্ত সংবেদনশীল তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট চূড়ান্ত করে। সবশেষ গত 10 আগস্ট জাতিসংঘের এই বিশেষায়িত সংস্থা তাদের সবশেষ প্রতিবেদনটি প্রকাশ করে, আর তাতেই বাংলাদেশে আল কায়েদার সক্রিয়তার বিষয়টি উঠে আসে। প্রতিবেদনটিতে বলা হয়েছে আফগানিস্তানে আল কায়েদার অবস্থান ও শক্তি এখনো অপরিবর্তিত আছে। এর ভারতীয় উপমহাদেশের শাখা AQIS একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সংগঠনে পরিণত হয়েছে। তারা বৃহৎ ইউনিটের পরিবর্তে ছোট বা বিচ্ছিন্ন সেল গঠন করে রসদ সরবরাহ ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলছে। বাংলাদেশেও তাদের সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। তবে জাতিসংঘের এই প্রতিবেদনকে একেবারেই বিবেচনায় নিতে চান না বাংলাদেশের নীতি নির্ধারকেরা। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ দাবি করেছেন, বাংলাদেশকে নিয়ে আল কায়েদা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি আওয়ামী লীগের প্রোপাগান্ডা বা অপপ্রচার হতে পারে। কিন্তু তিনি আবার একই সাথে এটাও স্বীকার করেছেন যে প্রতিবেদনটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আরো এক ধাপ এগিয়ে তিনি রিপোর্টটি নিজে না পড়ে গণমাধ্যমের কাছে এটিকে স্রেফ অনুমান নির্ভর বলে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, পত্রিকা থেকে তিনি যতটুকু শুনেছেন তাতে তার মনে হয়েছে এটি অনুমান নির্ভর এবং
এমন অনুমানের উপর ভিত্তি করে তারা কোনো সিদ্ধান্ত নেবেন না। বাংলাদেশ সরকারের কর্তা ব্যক্তিরা যখন জাতিসংঘের এই রিপোর্টকে আওয়ামী লীগের প্রোপাগান্ডা বলে এড়াতে চাইছেন, তখন ইতিহাসের পাতা উল্টালে কিন্তু এক বিরাট অসঙ্গতি চোখে পড়ে। প্রশ্ন হলো, সরকার বলছে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই, তাহলে খোদ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দিয়ে রিপোর্ট লেখানোর মতো জাদুকরি ক্ষমতা এই তথাকথিত অস্তিত্বহীন দলটির কিভাবে হলো? তার চেয়ে বড় সত্য হলো, এই একই জাতিসংঘ টিম কিন্তু খোদ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখনও বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আল কায়দা ও আইএস সক্রিয় রয়েছে বলে একের পর এক রিপোর্ট দিয়েছিল। তাহলে আওয়ামী লীগের আমলে জাতিসংঘ কার প্রোপাগান্ডা মেশিন হিসেবে কাজ করেছিল? জাতিসংঘের রিপোর্ট যদি প্রোপাগান্ডা হয়, তাহলে জাতিসংঘের যে রিপোর্টের উপর ভর করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হচ্ছে, সেই রিপোর্টটি কার প্রোপাগান্ডা ছিল? ফিরে যাওয়া যাক 2016 সালের 19 জুলাইতে। তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় এই জাতিসংঘের টিমই বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও আল কায়দার সংশ্লিষ্টতা নিয়ে সবচেয়ে ভয়াবহ এবং চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টে বলা হয়েছিল, তখনকার বছরগুলোতে ভারতীয় উপমহাদেশে আইএস এবং আল কায়দার প্রক্সি গ্রুপগুলোর মধ্যে বাংলাদেশের প্রভাব বিস্তারের এক হিংস্র প্রতিযোগিতা চলছে। আইএস এর ইংরেজি ম্যাগাজিন দাদিকে চতুর্দশ সংখ্যায় স্পষ্ট করে বাংলায় তাদের তথাকথিত খিলাফতি সৈন্যদের আমির হিসেবে আবু ইব্রাহিম আল হানিফের নাম ঘোষণা করা হয়েছিল এবং বাংলাদেশে তাদের কমান্ড কাঠামো প্রতিষ্ঠার কৌশলগত ভৌগোলিক গুরুত্ব তুলে ধরা হয়েছিল। এরপর তারা বিদেশি নাগরিক, ধর্মীয় সংখ্যালঘু, পুলিশ কর্মকর্তা ও ধর্মনিরপেক্ষ ব্লগার প্রকাশকদের উপর একের পর এক নৃশংস হামলার দায় স্বীকার করেছিল। শুধু তাই নয়, 2021 সালেও জাতিসংঘের দুটি পৃথক রিপোর্টে বাংলাদেশে আল কায়দার অস্তিত্বের কথা বলা হয়েছিল। এরপর তখনকার খোদ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বাংলাদেশে আল কায়দার উপস্থিতির ব্যাপারে সরাসরি উদ্বেগ প্রকাশ করেছিলেন। কিন্তু তখনকার আওয়ামী লীগ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় আজকের সরকারের মতোই হুবহু একই সুরে পুরো বিষয়টি উড়িয়ে দিয়েছিল এবং প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জোর প্রতিবাদ জানিয়েছিল। এর আগে 2016 সালে জাতিসংঘের রিপোর্টের পর মার্কিন সিনেটের শুনানিতে আফগানিস্তানে নিযুক্ত মার্কিন জেনারেল জন ডাব্লিউ নিকলসন স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশকে অস্থিতিশীল করতে আল কায়দার দক্ষিণ এশীয় শাখা বা AQIS ভীষণভাবে সক্রিয় রয়েছে। দর্শক, অতীতে যতবারই জাতিসংঘের এই সংস্থাটি বাংলাদেশের জঙ্গিদের অস্তিত্বের কথা তাদের রিপোর্টে তুলে ধরেছিল, তার কিছুদিন পরই দেশের মাটিতে সেই জঙ্গিদের রক্তক্ষয়ী তৎপরতা ও হামলা বাস্তব রূপ নিয়েছিল। 2024 সালের 22 জুলাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রিপোর্টে পরিষ্কার করে বলা হয়েছিল, বাংলাদেশে আফগানিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালেবান পাকিস্তান বা TTP এবং AQIS এর তৎপরতা বেড়েছে। রিপোর্টে সতর্ক করা হয়েছিল, মধ্যমেয়াদে TTP এবং AQIS এর সম্ভাব্য জোট পাকিস্তান, ভারত, মিয়ানমার ও বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার জন্য চরম হুমকি হয়ে দাঁড়াবে। তখনকার ইউনূস সরকারও বিএনপি সরকারের মতোই সেই রিপোর্টকে বিন্দু মাত্র গুরুত্ব দেয়নি। 2025 সালের এপ্রিল মাসে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে দেশের বিভিন্ন জায়গায় TTP সদস্যদের ধরতে সাঁড়াশি অভিযান চালাতে হয়েছিল। এমনকি বিমান বাহিনীর একটি অত্যন্ত সুরক্ষিত ঘাঁটি থেকে TTP সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজন ব্যক্তি রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, 2024 সালের 5ই আগস্টের আন্দোলনের সময় জেল ভেঙে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন জঙ্গিকেও পরবর্তীতে এই TTP সংশ্লিষ্টতার কারণে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরের 4 ফেব্রুয়ারি জাতিসংঘের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছিল, সেখানে বলা হয়েছিল 36 জন বাংলাদেশি নাগরিক সিরিয়ায় ISIL এর জন্য আন্তর্জাতিকভাবে অর্থের যোগানদাতা হিসেবে মালয়েশিয়াতে হাতে নাতে গ্রেপ্তার হয়েছে। জাতিসংঘের গোয়েন্দা তথ্য অনুযায়ী মালয়েশিয়ার সক্রিয় এই চক্রটিতে অন্তত 100 থেকে 150 জন বাংলাদেশি জড়িত রয়েছে। মোহাম্মদ ইউনূসের আমলের শেষ দিকে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে চরম বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। মালয়েশিয়া সরকার যখন এদের কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠায়, তখন বাধ্য হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তবে বাংলাদেশের নীতি নির্ধারকরা যখন দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই, ঠিক তখনই মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আতঙ্কের মধ্যে রয়েছে। গত কয়েক মাসে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বেশ কয়েকটি এমন জঙ্গি ডেরার সন্ধান পেয়েছে। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই সাম্প্রতিক রিপোর্ট আসার আগেই গত
কয়েক মাসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সাথে আইন শৃঙ্খলা বাহিনীর গোপন নথিতে উঠে এসেছে নব্য জেএমবির নতুন করে সক্রিয় হয়ে ওঠার চাঞ্চল্যকর তথ্য। গত 12 আগস্ট সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় তিনতলা একটি বাড়ি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিট। সেখান থেকে 9টি বিস্ফোরক এবং বিপুল পরিমাণ গান পাউডার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এর আগে গত 30শে জুলাই সাভারের আশুলিয়া একটি মুদির দোকানে ফেলে যাওয়া ভ্রমণ ব্যাগ থেকে বিশেষ কায়দায় তৈরি একটি বোমা উদ্ধার করা হয়। এসব ঘটনার মধ্যে কয়েকদিন আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যানবাহনে হামলার আশঙ্কা থেকে সারা দেশে সতর্কতা জারি করেছিল বাংলাদেশের পুলিশ সদর দপ্তর। যদিও গত এপ্রিলে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন দেশটিতে কোনো জঙ্গি নেই। কেরানীগঞ্জ থেকে সাভার ও আশুলিয়ার ঘটনাগুলোতে পুলিশ নিশ্চিত হয়েছে এসব বোমা বিস্ফোরণ ও বোমা উদ্ধারের ঘটনার সাথে জড়িতরা 24-এর আন্দোলনের সময় জেল থেকে পলাতক কিংবা ইউনূসের আমলে হরে দরে জামিন পাওয়া জঙ্গি। যেমন গত 16ই আগস্ট ঢাকার ডেমরার সারুলিয়ায় পুলিশ 2টি হাত বোমা সহ জঙ্গি জুয়েল ওস্তাদকে গ্রেপ্তার করেছিল। এই জুয়েল ওস্তাদ 24-এর আন্দোলনের সময় নরসিংদী জেল থেকে পালানো জঙ্গি। এই জুয়েল আবার নব্য জেএমবির আলোচিত বোমার কারিগর নাজমুল হাসান মামুন ওরফে বোমারু মামুনের ঘনিষ্ঠ সহযোগী। বিডি নিউজ 24 এর প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 19শে জুলাই নরসিংদী কারাগারে দাঙ্গার পর পালিয়ে যাওয়া 9 জন জঙ্গির মধ্যে ছিল জুয়েল ভূঁইয়া। 6 দিন পর 25শে জুলাই তিনি আবার নরসিংদী জেলা পুলিশের হাতে ধরা পড়ে। পরে 5ই আগস্ট সরকার পতনের পর সেপ্টেম্বরের দিকে সে জামিনে বেরিয়ে আসে। জঙ্গি নেটওয়ার্কের জুয়েলের কোড নেম হচ্ছে ওস্তাদ। 24-এর আন্দোলনের সময় দেশের 17টি কারাগার থেকে পলাতক জঙ্গিরা যে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে সে তথ্য 18ই আগস্ট সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন বাংলাদেশের আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। তিনি জানিয়েছেন গত 2024 সালের জুলাই আন্দোলনের সময় দেশটির কয়েকটি কারাগার থেকে 2247 বন্দী কারাগার ভেঙে পালিয়ে যায়। এর মধ্যে 690 জন বন্দী এখনো পলাতক। শুধু নরসিংদী কারাগার ভেঙে পালিয়েছিল 826 বন্দী। এর মধ্যে 166 বন্দীর কোনো তথ্যই কারা কর্তৃপক্ষ খুঁজে পাচ্ছে না। প্রথম আলোর এক খবরে বলা হয়েছে পলাতক বন্দীদের মধ্যে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার 79 জন আছেন। এর মধ্যে সাজাপ্রাপ্ত জঙ্গি আছেন 9 জন। 2025 সালের 11 এপ্রিল বিবিসি বাংলার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে ইউনূস সরকারের প্রথম 8 মাসে জঙ্গি মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন জেএমবির 148 জন জামিনে মুক্ত হয়েছিল, যারা তালিকাভুক্ত নিষিদ্ধ সংগঠনের সদস্য ছিল। দেখা যাচ্ছে একদিকে সরকারি শীর্ষ ব্যক্তি বা নীতি নির্ধারকরা বরাবরের মতোই দাবি করছেন বাংলাদেশে কোনো জঙ্গি নেই। তুড়ি মেরে তারা উড়িয়ে দিচ্ছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশেষ টিমের রিপোর্ট, যারা আগের সরকারগুলোকে সাবধান করেছিল। কিন্তু দেশটির পুলিশ হন্য হয়ে খুঁজছে জঙ্গিদের আর উদ্ধার হচ্ছে একের পর এক শক্তিশালী বোমা। আতঙ্কের বিষয় হলো এখনো চিহ্নিত 1-2 জন নয়, 69 জেল পলাতক জঙ্গি আছে ধরাছোঁয়ার বাইরে। তার উপর ইউনূসের আমলে জামিন পাওয়া 150 জঙ্গিও সরকারি সংস্থাগুলোর নেটওয়ার্কের বাইরে রয়ে গেছে। জেল পলাতক জঙ্গিরা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ হলো বোমা ওস্তাদ জুয়েল। কিন্তু বিএনপি সরকার তার আগের আমলের মতোই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ না করা পর্যন্ত অস্বীকারের নীতি মেনে চলছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের দাবি ছিল ওই সময় জঙ্গি তৎপরতা ছিল মিডিয়ার সৃষ্টি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বোমা ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার, নব্য জেএমবি সক্রিয় হওয়ার অভিযোগ এবং সবশেষ আল কায়দা নিয়ে জাতিসংঘের বার্তা এইসব ঘটনা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য ভালো বার্তা দেয় না। তারা বলছেন এখনো বড় কোনো ঘটনা না ঘটলেও গোয়েন্দা নজরদারি সহ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো বাড়ানো উচিত। এখন এ পর্যন্ত সবাই